বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খানের অবদান এড়িয়ে যাওয়ার মতো নয়, কারণ তিনি ইতিমধ্যে তার ক্যারিয়ারের ২৫ বছর সম্পূর্ণ করেছেন। এই দীর্ঘ সময়ে তার ঝুলিতে রয়েছে ২৫০টিরও বেশি সিনেমা, একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার সহ বেশ কয়েকটি ছোটখাটো সম্মাননা। খেয়াল করে দেখবেন ভক্ত মহলে তাকে মেগাস্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি সত্যিই মেগাস্টার হওয়ার যোগ্য? না হলে কেনই বা তাকে মেগাস্টার বলা হয়? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয়। তিনি কি সত্যিই একজন ভালো অভিনেতা, নাকি শুধুই দর্শক মহলে জনপ্রিয়? সো লেটস delve into the video. ৮০ ও ৯০-এর দশকে বলা হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ। এই সময় দেশে প্রায় ১,০০০-এর মতো সিনেমা হল ছিল, আর প্রতি বছর মুক্তি পেত ১০০ থেকে ১৫০-টির মতো সিনেমা। তখন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অন্য সব ইন্ডাস্ট্রির চেয়ে প্রায় ১০ গুণ এগিয়ে ছিল। এই সময়ে কাজী হায়াৎ, আমজাদ হোসেন, চাষী নজরুলের মতো মেধাবী পরিচালকরা যেমন ছিলেন, তেমনি রিয়াজ, পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, রাজ্জাক এবং মান্নার মতো জাত অভিনেতারাও ছিলেন, যারা বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন বেশ কিছু ক্লাসিক সিনেমা, যেমন কিয়ামত থেকে কিয়ামত, ভাত দে, আলো ছায়া, দহন, বেদের মেয়ে জ্যোৎস্না। এই সময় ইন্ডাস্ট্রি পেয়েছে তারেক মাসুদের মতো এক ওয়ার্ল্ড ক্লাস ডিরেক্টরকে, যিনি প্রথম বাংলাদেশি ফিল্ম মেকার হিসেবে তার সিনেমা মাটির ময়না অস্কারের জন্য নমিনেটেড হয়। তবে কোনো ভালোই চিরস্থায়ী নয়। ঠিক তেমনই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে স্বর্ণযুগ থেকে কাঠ পিস যুগে প্রবেশ করে। সালমান শাহর মৃত্যুর পর বাংলা সিনেমা যখন একটু একটু করে ধ্বংসের দিকে যেতে শুরু করে, সেই সময় এই কাঠ পিস সিনেমা রীতিমতো বাংলা সিনেমাকে গলা টিপে হত্যা করেছে। এই সংকটময় সময়ে একজন তরুণ এফডিসি এর হিট কোরিওগ্রাফার আজিজ রেজার কাছে নাচ শিখতে যায়। আজিজ রেজা সেই তরুণকে পছন্দ করে। পরে ১৯৯৮ সালে তাকে নিয়ে এফডিসি এর শুটিং সেটে ঘুরতে যায়। সেই সময়ে পরিচালক আবুল খায়ের বুলবুলের নজরে পড়েন তরুণটি। পরিচালক তরুণটিকে পছন্দ করে এবং পরে তার সিনেমায় অভিনয় করার অফার দেন। কিন্তু সমস্যা হচ্ছে তরুণটি সবেমাত্র কলেজে উঠেছে, তাই ফ্যামিলি থেকে তাকে প্রথমে সাপোর্ট না করলেও তরুণটি ফ্যামিলি থেকে ৩ মাসের সময় নেয়। এই ৩ মাসের মধ্যে তিনি সিনেমাটির সকল কাজ শেষ করে আবার পড়াশোনায় ফিরবে। কিন্তু সেই ৩ মাসের জন্য আসা ছেলেটি আজকে ইন্ডাস্ট্রিতে ২৭ বছর পার করেছেন। তিনি হলেন শাকিব খান। যদিও ইন্ডাস্ট্রিতে আসার আগে তার নাম ছিল মাসুদ রানা শেখ। ছোটবেলায় তার নায়ক হওয়ার প্রতি কোনো ইচ্ছেই ছিল না। তিনি ভেবেছিলেন বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবেন। তবে তার নাচ ও অভিনয়ের প্রতি বেশ আগ্রহ ছিল। নাচের প্রতি প্রবল আগ্রহ থেকেই হয়তো আজিজ রেজার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। প্রায়ই আজিজ রেজা তাকে এফডিসিতে ঘুরতে নিয়ে যেতেন। এফডিসিতে তখন নিয়মিত শুটিং চলতো। তখনকার সময়ের জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান, যিনি ইতিমধ্যে কিয়ামত থেকে কিয়ামতের মতো জনপ্রিয় সিনেমা সালমান শাহর সাথে বানিয়েছেন, তিনি আবার নায়ক শাকিল খানের সঙ্গে ব্যক্তিগত বিবাদের কারণে তার নতুন সিনেমার একজন নতুন মুখ খুঁজছিলেন। তখন আজিজ রেজা নির্মাতা সোহানকে মাসুদের কথা বলেন। সোহান মাসুদকে দেখে পছন্দ করে, ফলে ১৯৯৮ সালে নির্মিত হয় মাসুদের ক্যারিয়ারের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা। যদিও অনন্ত ভালোবাসার আগে তিনি অভিনয় করেছেন আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় সিনেমায়, কিন্তু মুক্তি নিয়ে জটিলতার কারণে অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে মাসুদের অভিষেক হয়। এই সিনেমাটির মাধ্যমে মাসুদ রানা প্রথম শাকিব খানে পরিণত হয়, কারণ পরিচালক সোহান ও প্রযোজক কুদ্দুস দুজনে মিলে মাসুদ রানাকে শাকিব খান নামে নামকরণ করেন। সালমান শাহর মতো প্রথম সিনেমা দিয়েই শাকিব খান জনপ্রিয়তা পাননি। তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা গোলাম, যেটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এই সিনেমাটি তখনকার সময়ে দর্শক মহলে মোটামুটি আলোচিত হয়। তবে ২০০০ সালের দিকে শাকিবের প্রথম কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা বিষে ভরা নাগিন প্রচারিত হয়, যেটিতে ছিলেন বাংলাদেশের কুখ্যাত দুজন মানুষ দিলওয়ার জাহান ঝন্টু ও কাটপিস কুইন মুনমুন। এখানে শাকিবকে আসলে কী দোষ দেব? ঝন্টু সাহেব তখন ইন্ডাস্ট্রির হিট ডিরেক্টর। তার অধীনে সেই সময় কাজ করার জন্য ৫ থেকে ৬ জন বসে থাকতো। এরপর শাকিবের বাপ বেটা যুদ্ধ ও দুই নাগিন দুটিই ঝন্টুর অধীনে করা। এরপর শাকিব আরেক সো-কল্ড পরিচালক মালেক আফসারীর সাথে হীরা-চুনি পান্না সিনেমায় অভিনয় করেন, যেটি সেই সময় অশ্লীলতার অভিযোগের শিকার হয়। যদিও সিনেমাটিতে শাকিব খান কোনো ভলগার দৃশ্যে ছিলেন না, তবুও সেই সময় এই সিনেমাটি হিট হয়। এই সিনেমাটির জনপ্রিয় মিম ম্যাটেরিয়াল এখনও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়।
পাট খেতে যাবি আমার লগে, যাবি আমার লগে পাট খেতে। সে যাই হোক, 2001 সালে সাকিব ও মান্না অভিনীত গণদুশ্মন সিনেমাটি মুক্তি পায়, যা দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছিল। নায়ক মান্নার মৃত্যুর পর বাংলা সিনেমা যখন থমকে যাওয়ার অবস্থায়, তখন ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বীহীন হিসেবে সাকিব খান টিকেছিলেন। 2000 পরবর্তী সময়ে কাট পিস সিনেমা ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়তে থাকলে ইন্ডাস্ট্রির দক্ষ অভিনেতা অভিনেত্রীরা ইন্ডাস্ট্রি থেকে সরে যেতে লাগলো। শাবানা, মৌসুমী, শাবনূর এরা যেমন কাজ কমিয়ে দিলেন, তেমনি রিয়াজ চলে গেলেন হুমায়ূন আহমেদের নাট্যজগতে, আর বাকিরা অভিনয় করতে লাগলো কলকাতার বাংলা সিনেমায়। বাংলা সিনেমার এই সংকটময় অবস্থায় একজনই টিকেছিলেন, তিনি শাকিব খান। এই ফাটল ধরা ইন্ডাস্ট্রিতে শাকিব খান যেমন স্ক্রিপ্ট পাচ্ছিলেন, তেমনই কাজ চালিয়ে যাচ্ছিলেন। ফলে তার অভিনয় ও কাজের মান নিয়ে শিক্ষিত অডিয়েন্স ট্রল করত। এর পিছনের কারণও ছিল 2005 সালের পরবর্তী সময়ে নাটক ও বিদেশি সিনেমা টিভিতে নিয়মিত দেখানো শুরু হয়। ফলে যেই সব দর্শক হুমায়ূন আহমেদের নাটক কিংবা অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমা দেখে বড় হয়েছে, তাদের কাছে শাকিব খানের নিম্নমানের গল্পে নির্মিত সিনেমা পছন্দ না হওয়াই স্বাভাবিক। ব্যাপারটা এমন নয় যে শাকিব খান সেই সময় ভালো অভিনয় করতো না। অপু বিশ্বাসের সাথে জুটি বাঁধার আগ পর্যন্ত শাকিব খান ন্যাচারাল অভিনয় করত। তার প্রথম দিকের সিনেমাগুলোতে চমৎকার সাবলীল অভিনয় লক্ষ্য করা যায়। মেইনলি এক্সট্রা হিরোইজম ব্যাপারটা ছিল না। তবে ধীরে ধীরে যারা শাকিব খানকে মোটামুটি পছন্দ করত, তারা শাকিব খানের ওভার অ্যাক্টিং মার্কা কাজের জন্য বিশেষভাবে মজা নিত। খেয়াল করে দেখবেন শাকিব তার বিভিন্ন সিনেমাতে আমি অমুক, আমি তমুক, নাম্বার ওয়ান, হ্যান ত্যান হাবিজাবি কথা বলতো, যেগুলো তাকে শিক্ষিত অডিয়েন্সের কাছে মজার পাত্র বানায়। এছাড়াও তার ক্যারিয়ারে অপু বিশ্বাসের সাথে করা 70টিরও বেশি সিনেমার অধ্যায় খুব একটা ভালো না, কারণ এই সময় তিনি গল্প প্রধান কাজ না করে জাস্ট তার জনপ্রিয়তাকে মেনটেন করে টাকা কামাচ্ছিলেন, নয়তো তিনি কো অ্যাক্টরস বাছাইতে আরও বেশি সচেতন হতেন। এছাড়াও সাকিবের পুরানো ইন্টারভিউগুলোতে তার কথা বলার স্টাইল ও অ্যাটিটিউড অন্য কোনো অভিনেতার মতো মার্জিত ছিল না। পুরাতন ইন্টারভিউগুলো দেখলে একটা বিষয় স্পষ্ট, সাকিবের আজ পর্যন্ত যত ট্রল মিম হয়েছে, সবই ছিল তার দুর্বল ব্যক্তিত্বের জন্য। উদাহরণ হিসেবে 2019 সালে শাকিব খান অভিনীত সিনেমা পাসওয়ার্ডের কথাই ধরেন। সেই সিনেমার প্রমোশনের জন্য পরিচালক মালেক আফসারীর সাথে চাপাবাজিতে যোগ দেন শাকিব খান। পাসওয়ার্ড বাংলাদেশের 16 কোটি মানুষের সিনেমা। আমরা এখানে বসেও পারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি সবচেয়ে বড় হাইটের সিনেমা। সাকিবের ছবি, এত বড় ছবি, মাই গড, কত বাজেট, কেমন করে হলো? তার মতো অভিনেতার এরকম কথাবার্তা কখনোই ভালো ব্যক্তিত্বের উদাহরণ না। আবার পুরনো ইন্টারভিউগুলোতে সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ অহংকারে ফুটে উঠত। কথায় কথায় নিজেকে সুপারস্টার দাবি করা, নিজের ঢোল নিজে পেটানো এক প্রকার নিয়মিত ছিল। এত কিছুর পরও আমি বলবো, শাকিব খান যে ভুল করেছেন, যতটা নিজেকে বদনাম করেছেন, ততটাই আবার ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ব পালন করেছেন। 1999 সাল থেকে আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিকে একমাত্র তিনিই টিকিয়ে রেখেছেন। তার সমসাময়িক বাপ্পি, অনন্ত এরা জাস্ট নাম খারাপ করেছে। আমাদের ডুবতে থাকা ইন্ডাস্ট্রিতে তিনি যেভাবে কাজ চালিয়ে গেছেন, সেভাবে আসলে আউট অফ দ্য বক্স গল্প নির্ভর কাজ করার খুব একটা সুযোগ থাকে না। সিনেমার নির্মাণ, গল্প, সেট ডিজাইন সম্পর্কে সেই সময় পড়াশোনা করা পরিচালকদেরও বেশ অভাব ছিল। তবে সাকিব বেশ কিছু গল্প নির্ভর কাজ করেছেন, যেমন রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে নির্মিত শুভা সিনেমাটির প্রধান চরিত্রে তার অভিনয় ছিল বেশ মার্জিত। এছাড়াও সিনেমাটির ভালো হওয়ার আরেকটি কারণ হলো চাষী নজরুলের মতো মেধাবী পরিচালক, যিনি শুভ্রদা, শঙ্খ নীল কারাগারের মতো রুচিশীল কাজ দিয়েছেন। এছাড়াও সাকিবের ক্যারিয়ারে ভালো কাজগুলোর মধ্যে ডাক্তার বাড়ি ও সত্তা সিনেমাগুলোও ছিল। এতক্ষণ যাকে নিয়ে কথা বললাম, তিনি আসল সাকিব খান নন। তিনি এমন একজন মানুষ যিনি ইম্যাচিউর, নায়ক ও বিভিন্ন স্ক্যান্ডাল জর্জরিত মানুষ। আর এখন যাকে নিয়ে কথা বলবো, তিনি ম্যাচিউর, জাত অভিনেতা ও প্রবল ব্যক্তিত্ব সম্পূর্ণ। তিনি হলেন শাকিব খান 2.0।
এই শাকিব খান 2.0 এর আবির্ভাব ঘটে 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে। এই সিনেমাটিতে শাকিবের অভিনয়, ড্রেসিং ও অ্যাটিটিউডে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সিনেমার মাধ্যমে শিক্ষিত অডিয়েন্স হলে শাকিবের সিনেমা দেখতে যায়। যেই শিক্ষিত অডিয়েন্স একসময় শাকিবকে দুর্বল অভিনেতা বলতো, তারাই আজকে তাকে ভালো অভিনেতার তকমা দিচ্ছে। মূলত এই সিনেমার মাধ্যমে শাকিব 2.0 এর অভিষেক। এরপর 2024 সালে সেই একই ডিরেক্টর হিমেল আশরাফের সঙ্গে রাজকুমার সিনেমায় অভিনয় করেন। প্রিয়তমার মতো রাজকুমার সিনেমাটিও ব্যবসা সফল হয়। শিক্ষিত অডিয়েন্স সাকিবের উপর আস্থা রাখতে থাকে। সাকিবের সাথে এরপর পরিচয় হয় রায়হান রাফি নামে একজন পরিচালকের, যিনি ইতিমধ্যে সুড়ঙ্গ, পোড়ামন্টু, দহনের মতো জনপ্রিয় সিনেমা বানিয়েছেন। তিনি এবার ভাবলেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার নিয়ে কিছু করবে, যা দর্শক আগে কখনো দেখেনি। এই ভাবনায় তিনি 2024 সালে সাকিবকে নিয়ে বানান তুফান সিনেমাটি। বাংলাদেশের মানুষ রীতিমতো নড়ে চড়ে বসে সিনেমার পোস্টার দেখে। এরপর একে একে টিজার, ট্রেলার দর্শকপ্রিয়তা পায়। সিনেমাটি মুক্তির পর সাকিবের অভিনয় ও সিনেমাটির মেকিং বেশ প্রশংসিত হয়। তবে সিনেমাটির গল্প বেশ দুর্বল ছিল, কিন্তু সকল দুর্বলতা ঢেকে গেছে শুধুমাত্র সাকিবের অনবদ্য পারফরমেন্সে। এবার আসি এবছর অর্থাৎ 2025 সালের ঈদ উল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায়। বরবাদ সিনেমার আগে সাকিবকে এত স্টাইলিশভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বরবাদ বাংলাদেশের হাইয়েস্ট গ্রসিং সিনেমার 1 নম্বরে রয়েছে। আবার এই বছর রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় সাকিবকে ভিন্নভাবে দেখা যায়। তার অভিনয়, কথা বলার টোন ও বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে চেঞ্জ খুবই লক্ষণীয়। নিঃসন্দেহে সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার। তার চেয়ে বেশি জনপ্রিয় সাকসেসফুল অ্যাক্টর বাংলাদেশে নেই। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে 250টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। খেয়াল করে দেখবেন তার ক্যারিয়ারে গল্প নির্ভর কাজের সংখ্যা নেই বললেই চলে। আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারের ক্যারিয়ারে একটিও মাস্টারপিস সিনেমা না থাকা সত্যিই অবাক করার মতো কথা। তবে সাকিবের উচিত এখন গল্প নির্ভর সিনেমা করা। তার মতো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সড অভিনেতার কাছ থেকে আমরা এটাই আশা করি। আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।